Good morning. Good morning from Pangong Lake. প্যাংগং লেক এসছি, আর এখানে ভিডিও শুরু করব না তা তো হতে পারে না, তাই এই ভিডিওটা স্টার্টিংটা এখান থেকেই শুরু করলাম। এরপর তোমরা দেখতে পাবে একটা ড্রোন শট। তো তোমরাও জানিও ড্রোন শটটা কেমন লাগছে। প্রচণ্ড ঠান্ডা, সূর্যের আলোটাও এমন দিকে যে ভিডিও শ্যুট করাটাও খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তবে আজকে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠলাম অ্যারাউন্ড 6টা নাগাদ, তখন এখানে বেশ ভালো ভারী বৃষ্টি হচ্ছিল, যেটা খুবই আনএক্সপেক্টেড। তো বৃষ্টি তো থামলো প্রায় ঘন্টাখানেক বাদে। যে পাহাড়ের মাথাগুলোয় বরফ ছিল না, সেই পাহাড়ের মাথায় এখন বরফ জমে গেছে। যেমন ধরো, কতটা দেখা যাচ্ছে জানি না, ওই দিকের পাহাড়টাতে কালকে কোনো বরফই ছিল না, আজকে পুরো বরফে ভর্তি। এদিকের একটা মাউন্টেন রেঞ্জ, সেইখানটাতেও সেম অবস্থা। তো চলো এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে ব্রেকফাস্ট করে চুসুল, তারপর চলে যাব সমুদ্রি লেক। তো কোথায় যাই কি না করি সেগুলো এরপরে ভিডিওর সাথে তোমরা দেখতে থাকো। আমি সবেমাত্র স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এখানে গরম জল সবসময় অ্যাভেলেবেল, তো স্নান করতে কোনো অসুবিধা হয়নি। তবে এই যে দেখো এতগুলো বোট এখানে দেখাচ্ছি, তার একটাই কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু আর্মির বোট। এখানে পেট্রোলিং চলছে, তার কারণ আজকে এখানকার বোধহয় ডিএম এখানে আসবে। আর এখানে লোকাল কোনো মানে এই লোকাল ভিলেজেরই কোনো হয়তো কোনো একটা অনুষ্ঠান আছে, তো যার কারণে এখানে কিন্তু বেশ ভালো কড়াকড়ি ব্যবস্থা। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ফর সমুদ্রি লেক। বাই বাই প্যাংগং। চলো আমরা এখন বেরোচ্ছি, সমুদ্রি লেকের দিকে জার্নি স্টার্ট করব। তো আমরা ফাইনালি প্যাংগং লেক থেকে বেরিয়ে গেলাম ফর সমুদ্রি লেক। আর আজকে ওয়েদারটা এতটাই খারাপ যে আমরা প্যাংগংয়ের ভালো করে রংটাই এনজয় করতে পারলাম না। তো আজকে সমুদ্রি পৌঁছানোর জন্য আমাদের যে রাস্তাটা নিতে হবে সেটা হচ্ছে চুসুল অ্যান্ড চুমাথাং হয়ে, তার মাঝে একটা জায়গা পড়ে সমুদ্রি পৌঁছানোর আগে, সেটা হচ্ছে মাহে। মাহে থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়, একটা যায় সমুদ্রি আর একটা যায় হচ্ছে টুয়ার্ডস লে, যেটা আমরা কালকে নেব। এবার দেখো প্যাংগংয়ের সৌন্দর্য।
কি সুন্দর লাগছে, কিন্তু যদি রোদটা প্রপারলি বেরোতো তাহলে একদম সোনায় সোহাগা হয়ে যেত। এখন তো তাও একটু আমি নিচটা হালকা হালকা দেখতে পাচ্ছি, কিন্তু গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে কে জানে। প্যাংগং লেকের একদম স্টার্টিং পয়েন্ট থেকে আরও বেশ কিছুটা এগিয়ে আসলেও কিন্তু অনেক থাকার জায়গা আছে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো, ওদিকে দেখা যাচ্ছে অনেকগুলো, সুতরাং এখানে থাকার জায়গা কিন্তু অসুবিধা নেই। আর যদি কেউ আরও বেশি অ্যাডভেঞ্চার করতে চায় তাহলে কিন্তু একদম প্যাংগং লেকের ধারেও দেখতে পাচ্ছে অনেকে টেন্ট খাটিয়েছে। এ দেখো এখানেও অনেক রকম অনেক টেন্ট, হোমস্টে, কটেজ সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো এই জায়গাটাও কিন্তু বেশ থাকার জন্য ভালো। তার উপরে যা পরিমাণ বরফ জমে আছে, মানে তোমরা যদি খালি চোখে দেখতে তাহলে মুগ্ধ হয়ে যেত সত্যি। গোপ্রোতে অত ভালো তো বোঝা যায় না। এখান থেকে মান বলে যে জায়গাটা, সেটা আর মাত্র 4 কিলোমিটার দূরে। আমাদের ডান দিকে অনেক পাহাড় আছে যেগুলোর মাথার ওপরে অনেক বরফ জমেছে বৃষ্টির কারণে, কিন্তু সেগুলো সবই ঢাকা পড়ে গেছে মেঘের আড়ালে। কি অসাধারণ কালার দেখো, কি অসাধারণ, পুরো মনে হচ্ছে না ময়ূরের পাখনার মতন রং। ওফ, হোয়াট আ বিউটিফুল কালার। এখান থেকে আর কিছুক্ষণ সামনে এগোলেই আমরা পৌঁছে যাব মিরাক ভিলেজ। তারপরে কিন্তু প্যাংগং আস্তে আস্তে আমাদের ইন্ডিয়া থেকে বাদিকে চায়নায় প্রবেশ করে যাবে। এখানকার স্টোনগুলোর কালার দেখো, পুরো সবুজ সবুজ, কিন্তু ওই পারেও সেম কালার দেখতে পাচ্ছি। This is awesome. কি অদ্ভুত ভালো জায়গাটা দেখতে, পুরো সবুজ হলুদ ঘাস, তার মাঝখানে এরকম টেন্টিং ক্যাম্পস। এই গ্রামটাকেই দখল করার জন্য কিন্তু 1962 সালে ইন্দো চায়না ওয়ার হয়েছিল। আমরা পৌঁছে গেলাম মেরাক। এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর দেখতে।
ভাবো সবুজ হলুদ একটা ঘাসের গাছপালা সব রং, তার মাঝখানে এরকম প্যাংগং লেকের ভিউ, আর হচ্ছে চারপাশে এরকম পাহাড়ে মাথায় বরফ। Look at this viewpoint. Oh my god. This is like heaven. Wow. পুরো স্বর্গ স্বর্গ, কি লাগছে। উফ। এই যে ওইদিকে দেখো, এবার চায়নার দিকে ঢুকে যাচ্ছে প্যাংগং। এই যে লেফটে কেটে যাচ্ছে। বাপরে, অদ্ভুত সুন্দর, মাথা নষ্ট করা ভিউ, সিরিয়াসলি। আমার মনে হচ্ছে এই সামনের চেকপোস্টটা ইন্ডিয়ান চেকপোস্ট, কিন্তু ওই পারে দূরে আমি একটা চেকপোস্ট দেখতে পাচ্ছি, রৌদ্রের আলোয় চকচক করছে। আমার মনে হচ্ছে সেটা চায়নার চেকপোস্ট। দেখো এতক্ষণ বলছিলাম যে ইন্ডিয়ার চেকপোস্ট এটা, আর ওই দেখো দূরে চায়নার চেকপোস্ট। এতক্ষণ সানলাইটের রিফ্লেকশন আমি এটাই দেখতে পাচ্ছিলাম, তার মানে ওই মাউন্টেন রেঞ্জগুলো সব চায়নার আন্ডারে। এই দেখো পুরো বাদিক দিয়ে সোজা চায়নার মধ্যে প্রবেশ করে গেল প্যাংগং লেক। কত যে দেখবো আর কত যে ভিডিও বানাবো, গোপ্রোর ব্যাটারি আর মেমোরি কার্ড দুটোই শেষ হয়ে যাচ্ছে। এখনই আমরা চুশুল পুলিশ চেকপোস্ট ক্রস করলাম। প্রকৃতির সৌন্দর্য নিয়ে যে কত কিছু আর বলবো, মানে কথা তো সত্যি আর কিছু বের করতে পারছি না। ভেতরে তো আর কিছু, মানে পেটে লাথি মারলেও আর কিছু বেরোবে না। এই সমস্ত বিউটির কি প্রশংসা আমরা করতে পারি? আমরা কি কোনো কবি যে একটা কবিতা লিখে দিলাম, সুন্দর একটা প্রশংসা শেষ হয়ে গেল? কিন্তু এই জায়গার মানে জানি না কিভাবে মানুষজন এখানে তাদের জায়গাটাকে, মানে আর ভাল লাগছে না, কিছু বলতে পারছি না। আমি দেখবো না বলবো না কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। এই যে চুশুল চেকপোস্ট, এখান থেকে আমরা জাস্ট গাড়ির পারমিট শো করলাম, আমাদের বাইকের গুলো এখন আর লাগলো না। তো এগুলো করে এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম চুশুল ওয়ার মেমোরিয়াল। এখানে কি লেখা আছে? চুশুল মেমোরিয়াল ডেডিকেটেড টু দ্য brave hearts of 1/8 GR 3 Make INF and 13 FD regiment who laid down their lives in Chushul sector during the 1962 Sino-Indian War. তো ওই দূরে যে কালো পাহাড়টা দেখা যাচ্ছে, ওই কালো পাহাড়েই কিন্তু চুশুলের এই যুদ্ধ হয়েছিল ইন্ডিয়ার সাথে চায়নার, এই কালো পাহাড়ের টপগুলোতেই। তাহলে ভেবে নাও এর থেকে কতটা কাছেই রয়েছে চায়নার বর্ডার।
আর ওই দিকে দুটো ক্যাম্প দেখা যাচ্ছে, একটা আমাদের ইন্ডিয়ারই আর একটা পেছন দিকেই রয়েছে ওটার, সেটা হচ্ছে চায়নার। ওদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ফ্লাইট মিটিং হয়। और ये देखो यहाँ पे लिखा है चुसुल का रोल ऑफ ऑनर, बैटल ऑफ चुसुल, इनके प्रीतम सिंह, ऐसे करके नाम और सब कुछ लिखा हुआ है। और ये देखो गोरखा बटालियन का 8th गोरखा राइफल्स, उन लोगों का सब शहीदों के नाम लिखा है इधर, इस लड़ाई में जो जो शहीद हुआ था। এই যে চুশুল গ্রামটা দেখলে, এই গ্রামটা দখল করার জন্যে কিন্তু চায়নার আর্মি ইন্ডিয়ান আর্মির ওপরে আক্রমণ করেছিল, যে যুদ্ধটা 1962 সালে হয়েছিল। आई एम टेकिंग दिस शॉर्टकट, मैं ये शॉर्टकट ले लिया। पता नहीं कहाँ जाएगा। ओ भाई साहब, ওয়েট ওয়েট ভাই, গাড়িটা পালিয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। বলতে এখানে ঘোরাতে গেছি, হ্যাঁ খোঁজা করবো। না না দাঁড়া দাঁড়া, বাইকটা দাঁড়াবে না কিন্তু এখানে ভাই, অন্য বাইক দাঁড়াবে না এখানে। তুই এই দিকটা ধর, টেকনিক বলছি, তুই আয় বাইকটা এদিকে কর আগে, এদিকে আয়। কথা শুনবি না। কখনো বাইক দাঁড়া এইভাবে ভাই, হ্যান্ডেল করা, ছাড় আস্তে আস্তে, ছাড় ছাড়, আনে দে আনে দে আনে দে আনে দে আনে দে আনে দে, হুম হুম তাও সামনে কাছাকাছি কারো থাকা উচিত। এই রাস্তাতে ইজিলি এখন কানেক্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, বেরিয়ে যা। পারবি এখান থেকে বেরোতে? বেরিয়ে যা বেরিয়ে যা। হ্যাঁ আসতে, ডোন্ট ফ্ল্যাশ ইট, ডোন্ট ফ্ল্যাশ ইট, নিউট্রাল কর, নিউট্রাল কর, নিউট্রাল কর, গাড়ি নিউট্রাল। কি হলো? হ্যাঁ হ্যাঁ ধরে নিচ্ছে ধরে নিচ্ছে ধরে নিচ্ছে, প্রেশার বানা, বড় করে প্রেশার বানা, গিয়ার দিয়ে বড় করে প্রেশার বানা। হ্যাঁ মার, বড় প্রেশার মার, হ্যাঁ বড় প্রেশার, আগে প্রেশার বানা, প্রেশার বানা। হ্যাঁ 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 যা, চল 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 চল, যাবে না কেন, চল চল চল, যা যা, প্রেশার দেখ, প্রেশার রাখ, যা। যাও। অ্যাডভেঞ্চার করতে গিয়ে পড়লাম একটু উল্টে।
সব শর্টকাট কাজ দেয় না ভাই। ও যেমন টুকলি করে সব পরীক্ষা পাস হয় না, সব শর্টকাট জীবনে সাকসেস দিতে পারে না। ঠিক আছে, হ্যাঁ ওখানে আমার ভুল ডিসিশনটা হয়েছে পাটাকে ফেলে ঘুরিয়ে ফেলা। হ্যাঁ शॉर्टकट लेने का चक्कर में एक बार गिर ही गया। हाँ कोई बात नहीं, ऐसे ही तो एक्सपीरियंस बनता है ना। सक्सेस भी तो फेलियर से ही आता है। कोई बात नहीं, मेरा इस बाइक के साथ रिलेशन सिर्फ 7,000 किलोमीटर का है, वो भी 2 महीने 3 महीने के अंदर। लेकिन बात तो ये है कि शॉर्टकट में लेके जा सकता था, अभी एक बार गिरा तो मन नहीं हो रहा है। ওখানে শর্টকাট মারতে গিয়ে পড়েছি, শর্টকাট মারতে গিয়ে উল্টে পড়েছিলাম, দেখেছো? হ্যাঁ शॉर्टकट मारने का चक्कर में गिरा था एक बार। वो एकदम स्टार्टिंग में ही ज़्यादा था स्टीफनेस, नहीं तो बाकी रास्ता पूरा क्लियर है। मास्टर से मेरे को लेसन मिल गया, वो बोल रहा है शॉर्टकट सिर्फ डाउन के टाइम में ही मारना है, ऊपर जाने के टाइम में मारोगे तो दिक्कत आएगा ही आएगा, क्योंकि यहाँ पे रास्ता सिर्फ एक के ऊपर एक माला की तरह बना हुआ है। तो शॉर्टकट ले सकते हो अगर चाहो तो, लेकिन वो सिर्फ नीचे आने के टाइम में। কত বরফ আবৃত পাহাড় দেখো, কি পরিমাণ বরফ জমেছে। আর এই নিচের লেকটারও রংটা প্রায় প্যাংগং লেকের মতোই। আচ্ছা এটা হচ্ছে ইয়ায়া শো, মানে ইয়ায়া লেক। ইয়ায়া পাসটা ওপরে আর একটু বাদে আসবে। দেখো আমরা কতটা ওপরে চলে এসেছি, আর এখানে ঠান্ডাটাও কিন্তু বেড়ে গেছে, বেশ ঠান্ডা। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো না, ওই জন্য কিন্তু ঠান্ডাটাও বেশি। ওয়েদারটা যদি ঠিক থাকতো, রোদ উঠতো, তাহলে এতটা কষ্ট লাগতো না। আরে স্নোফল, স্নোফল, we are having snowfall। ये देखो स्नो, पूरा स्नो आ रहा है। ओ भाई साहब পুরো স্নোফল হচ্ছে বৃষ্টির মতন করে, একদম ঝমঝম করে। আরে ভাই দিস ইজ এপিক, দিস ইজ এপিক। ওফ ওই দেখো দূরে পুরো স্নোফল, পুরো বৃষ্টির মতন করে স্নোফল হচ্ছে। ওয়াও ওয়াও, অদ্ভুত এক্সপিরিয়েন্স, অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমরা এসে পৌঁছালাম কাকসাংলা টপ। অ্যালটিটিউড 17,851 ফিট।
আর এখানে যা স্পিডে হাওয়া চলছে, বাপরে, হাত ফাত পুরো জমে যাচ্ছে। এটা হচ্ছে মাহে শো, মানে মাহে লেক। আমরা আর একটুখানি গেলেই মাহে পৌঁছে যাব, যদিও এখনও দেখাচ্ছে 19 কিলোমিটার। পাহাড়ি রাস্তা 19 কিলোমিটার মানে অনেকটাই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া। এবার ভাবছি গায়ে একটু রেনকোটটা পরে নিই। আমি এখন আমার রেনকোটটা পরে নিলাম, কারণ হাওয়া থেকে নিজেকে বাঁচানোটা বেশি ইম্পর্ট্যান্ট। এই যে এখন আর আমার জ্যাকেটের মধ্যে দিয়ে হাওয়া ঢুকছে না, এটা আমাকে আরাম দিচ্ছে। কারণ এই হাওয়াটা গায়ে লাগলে এটা কিন্তু পুরো গা হাত পা ব্যথা করতে, ব্যথা বানিয়ে দেয়। তো যার কারণে রিস্ক নিয়ে লাভ নেই। কারণ অপশান আছে, তাহলে কেন ইউজ করব না। কলকাতা থেকে বয়ে নিয়ে এসছি। রাস্তা দেখে কিন্তু মনে হচ্ছে ভালো জোরে বৃষ্টি হয়েছে একটু আগেই। আমরা বৃষ্টিটা পাইনি, বেঁচে গেছি। এই ঠান্ডায় যদি আবার বৃষ্টি পেতাম তাহলে তো আর দেখতে হতো না। আমরা পৌঁছে গেলাম মাহে। এই সামনের গ্রামটাই মনে হচ্ছে মাহে গ্রাম। তো আমরা লের দিকে যাওয়ার রাস্তাতেই ঢুকে পড়লাম। এখন প্রায় 50 কিলোমিটার সামনে যেতে হবে। একটু আগে মাহেতে দাঁড়িয়ে আমরা লাঞ্চ করলাম, ম্যাগি উইথ অমলেট। এটা হচ্ছে মাহে চেকপোস্ট। গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো বলে অনেকটা অফরোড দেখাতে পারলাম না তোমাদের। কালকে দেখি, ফেরার সময় দেখানোর ইচ্ছা আছে। এখানে এমন একটা ট্রেল আমরা ক্রস করলাম, যে জায়গাটা দেখে মনে হচ্ছে, দেখে পুরো গুরুদংমারের লাস্ট ফেজ, ওঠার লাস্ট ফেজটুকু মনে করিয়ে দিল। সামনে মনে হচ্ছে আবার বৃষ্টি পাবো, এত বেকার লাগছে। I don't think this is going to be worthy enough. आई थिंक एटाई समोरीरी लेक, लेकिन अभी तक तो रहने का जगह ही देखने को नहीं मिला। और कितना सामने भाई, चले ही जा रहा है, चले ही जा रहा है। ততক্ষণে ওই দূরে দেখতে পেয়েছি কিছু থাকার জায়গা। জানি না ওইগুলো ওখানেই কি হোটেল হবে কিনা। ভগবান করুক যেন ওখানেই হোটেল হয়। হাতগুলো জাস্ট বিষের মতন জমে গেছে, তার উপরে এই ছুটছুটানি বৃষ্টি আরো মাথা গরম করে দিচ্ছে। मेरा हाथ में दर्द हो रहा है, इतना फ्रीजिंग कोल्ड है। इंडो तिब्बतियन बॉर्डर
पुलिस फोर्स, ओ भाई साहब ये भी रहने का जगह नहीं है क्या? हाँ হে ভগবান, না যাক, তাও সামনে মনে হচ্ছে এই ডান দিকের গুলো থাকার জায়গা। হ্যাঁ ভাই সাব, ও ভাই, এটাও না, ব্রেকটা এমন ভাবে করলো ভাবলাম এটাই হবে। अबे नीचे मत जाओ यार, बहुत कष्ट होता है बे। ग्रैंड डॉल्फिन होटल शायद तो यही है। दिस इज द स्टे एंड दिस इज द व्यू। वाओ, वर्थ रिमेम्बरिंग। वाओ। তো এখন বাজে ঘড়িতে 8:30। আমরা জাস্ট ডিনার করে ঘরে ঢুকলাম, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার সাথে সাথে কনকনে হাওয়া বইছে, আর বৃষ্টি তো লাস্ট 3 দিন ধরে নাকি এখানে একদম দাপিয়ে বেড়াচ্ছে, যার কারণে ভিজুয়ালিও কিছু দেখার মতন, এনজয় করার মতন আর সেরকম নেই। ক্লাউড প্যাচেসে পুরো জায়গাটা ভর্তি। তো আজকে ডিনারে ছিল হচ্ছে ডাল, মিক্সড ডাল, ভাত, আলু মটরের তরকারি, আর একটা হচ্ছে কড়াই পনির। প্রত্যেকটা খাবারই টেস্ট খুব ভালো ছিল। তো আমরা সেগুলো খুব একদম তৃপ্তি করে খেয়ে নিয়েছি। পেট এখন বেশ সুন্দর ভরা। এখন শুধু দরকার হচ্ছে প্রপার ঘুম আর রেস্ট, কারণ কালকে যেতে হবে লে। আর কালকে লে যাওয়া মানে আমরা আবার ফাইনালি নেটওয়ার্ক জোনের মধ্যে নিজেদেরকে পৌঁছে ফেলতে পারবো। তো সেটা খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ আমি লাস্ট 2 দিন ধরে বাড়িতে কথা বলতে পারিনি। আর তার সাথে সাথে বলতে পারো যে এখন ঠান্ডায় প্রায় জবতুব অবস্থা, সুতরাং অবভিয়াসলি উইল গো অফ টু স্লিপ নাও। এটা ছাড়া আর কোনো অপশান নেই। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট এপিসোডে। চলো বাই।